সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আলোচনার বিষয় এমন একটি সংকট যেটি আপনারা অনেকেই বুঝতে পারছেন। সংকটটি কি? যা শুধু মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট এবং বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎকে নতুনভাবে রূপ দিতে পারে, না আরো অনেক কিছু হতে পারে। ওকে, গত কয়েকদিনে ইউনাইটেড স্টেটস তথা প্রেসিডেন্ট ট্রাম্প এর নেতৃত্বে সরাসরি, অর্থাৎ গত শনিবার সকাল থেকে শুরু হয়েছে সরাসরি সামরিক আক্রমণ সংঘাতে জড়িয়ে পড়েছে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল। ওকে, এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে স্বাভাবিকভাবে এবং আমেরিকার ভেতরেও অনেক গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনের মতে ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল যৌথভাবে ইরানের ভেতরে যে আক্রমণ শুরু করেছে, এই আক্রমণের গুরুত্ব ব্যাপক এবং হামলার যে আক্রমণের ধরন সেটাও বিস্তর। হতাহত হয়েছেন অনেকে, যেখানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে এবং এই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি নিহত হয়েছেন, সেটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। পাশাপাশি একটি স্কুলে প্রথম দিনই শনিবার সকালেই আঘাত হানে ইসরায়েলি বাহিনী, বোমা ফালায়, সেখানে 100-র উপরে শিশু মারা যায়। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে অঞ্চল জুড়ে আমেরিকা এবং তার মিত্রদের লক্ষ্য করে। ইরাক, সৌদি আরবিয়া, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি এবং স্থাপনায় হামলার খবর আমরা পেয়েছি এবং দেখছিও আমরা ইন্টারনেটে। এই উত্তেজনা ইতিমধ্যে অস্থির একটি অঞ্চলকে আরো বেশি অস্থির করে নিয়ে গেছে এবং বড় আকারের যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ইতিমধ্যে এবং ঠেলে দিচ্ছে প্রতিদিন। ইরান হুমকি দিয়েছে যে তারা বন্ধ করে দিতে পারে এবং আমরা খবর পাচ্ছি এবং জানতে পারছি যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিবেন তারা। এটি একটি সংকীর্ণ সমুদ্রপথ যার মাধ্যমে প্রতিদিন বিশ্বের 20% তেল প্রবাহিত হয়ে থাকে, যেখানে যে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে বিশ্ব জুড়ে জ্বালানি মূল্যের ব্যাপক বৃদ্ধি পাবে এবং তা বৈষয়িক অর্থনীতিকে নাড়া দিতে পারে বলে মানে অ্যানালিস্টরা বলছেন। এবং এটির প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে আমেরিকার ভিতরে, কারণ তেলের দাম বাড়ছে, আর তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে, সবকিছুর মূল্য বাড়বে। কিন্তু আজ আমরা অনেক কিছু আছে যে প্রশ্নটি সব আমেরিকান করছেন, আমরাও করছি। মাই মাদার ইজ আস্কিং মি দ্যাট সেম কাইন্ড অফ কোয়েশ্চেন। সেটি একটি সহজ প্রশ্ন, কেন এই যুদ্ধ কেন এখন শুরু হলো? এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কেন কংগ্রেসের সাথে পরামর্শ করলেন না ডোনাল্ড ট্রাম্প? এবং এই সংঘাতের চূড়ান্ত লক্ষ্য আসলে কি? এই যে বোমার পর বোমা পড়ছে, কয়েক সপ্তাহখানেক ধরে ইরানের সঙ্গে আলোচনায় চলছিল, তার আগে কয়েক সপ্তাহ ধরে, এবং জানা যাচ্ছিল যে কিছু একটা হতে যাচ্ছে পারমাণবিক ইস্যু নিয়ে। সেই আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এই দুইজন, তাদের যোগ্যতাটা কি? একজন হচ্ছেন রিয়েল এস্টেট বাডিজ অফ প্রেসিডেন্ট ট্রাম্প, উইটকফ, এবং আরেকজন হচ্ছেন প্রেসিডেন্টের জামাতা। এইটা হচ্ছে তাদের যোগ্যতা শান্তি আলোচনার। অথচ এর কয়েক বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা, বেশ কয়েক বছর আগে পারমাণবিক চুক্তি হয়েছিল যার আনুষ্ঠানিক নাম ছিল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেখানে থেকে যুক্তরাষ্ট্র আমেরিকা নিজেই সরে এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প তথা 2016 সালে। কিন্তু হঠাৎ করেই সেই আলোচনা ভেঙে পড়ে, যে আলোচনা চলছিল কয়েকদিন আগে, এবং তার কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যায় ক্ষেপণাস্ত্র হামলা, অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেল। এখন এই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ইরানের মিত্র সংগঠন যেমন আছে হিজবুল্লাহ, এখন জড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর উপরে ইসরায়েল আক্রমণ করছে। তারা বলছেন যে ইসরায়েল তারা নতুন করে আক্রমণ করতে না পারে। হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে বলে আমার জানা নেই, কিন্তু শুনতে পাচ্ছি তারাও পাল্টা আক্রমণ চালছে। পুরো অঞ্চলে সামরিক ঘাঁটিগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে, যেটি কিছুক্ষণ আগে বললাম। বিশ্ববাজারের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং বিশ্লেষকরা সতর্ক করেছেন এমন প্রভাব আমেরিকার গ্যাস স্টেশন থেকে শুরু করে এশিয়ার উন্নয়নশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং হতে হবে, কারণ এই সব ইন্টারকানেক্টেড। এদিকে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিও দ্রুত পরিবর্তন ঘটছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমকে। একই সময় টেক্সাসে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনের প্রাইমারিতে জেমস টলোরিকো জয়ী হয়েছেন জাসমিন ক্রাকেটকে পরাজিত করে। আই এম ভেরি হ্যাপি। জাসমিন ক্রাকেট ইজ অ্যান ইডিয়েট। ইতিমধ্যে জাতীয় পর্যায়ে এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব এই জটিল পরিস্থিতিগুলোকে বিশ্লেষণ করতে। কেন আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা চালালো? এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কি? এই সংঘাত কতদিন স্থায়ী হতে পারে? তেলের দাম বাড়তে থাকলে কি বিশ্ব অর্থনীতিতে নতুন মন্দার মুখে পড়তে যাচ্ছে কিনা? এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশ, বিশেষ করে নতুন সরকার গঠনের পর বাংলাদেশের কথা বলছি, এই ক্রমবর্ধমান সংকট মোকাবেলা করতে পারবে কিনা? এইগুলো
ভূ রাজনীতির প্রশ্ন আমরা আলোচনা করব। এগুলো আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা এবং আমাদের ভবিষ্যৎ, আমাদের সবার ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। চলুন তাহলে শুরু করি। আমার সাথে আজকে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে হাসান ফেরদৌস। আমাদের সাথে আছেন আব্দুর রশিদ, সাবেক সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ ল সোসাইটি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওকে, আমি চলে যাব হাসান ফেরদৌস, প্রথমে আপনার কাছে। ওয়াই আমেরিকান ইসরায়েল, কেন এই প্রশ্নটি এখন সবার মনে, কেন আমেরিকা এবং ইসরায়েল এই আক্রমণটি করতে গেল এখন? চলুন এখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। রশিদ ভাই, সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। হাবিব ভাই, দুরকম যুদ্ধ হয়। একটা যুদ্ধ হচ্ছে ওয়ার অফ নেসেসিটি, প্রয়োজন থেকে যুদ্ধ। জি, আমি আক্রান্ত হতে যাচ্ছি, প্রতিরক্ষার কারণে আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে আক্রমণ ঠেকাতে হবে, ওয়ার অফ নেসেসিটি। আর একটা হচ্ছে ওয়ার অফ চয়েস, নিজ থেকেই আমি আমার যুদ্ধের বাহানা তৈরি করলাম, আমার সুবিধা হবে এই বোধ করে নিজের প্রয়োজনে আমি যুদ্ধ বানালাম। আমাকে কেউ আক্রমণ করছে না, কোনো ইমিনেন্ট থ্রেট আমার নেই, কিন্তু আমার মনে হলো যে এখন খুব সুবিধা আমার জন্য আঘাত হানা, কারণ তাহলে আমি জিতে যাব। এই যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, সেটা হচ্ছে ওয়ার অফ চয়েস। আমেরিকা স্বেচ্ছায় নিজের স্বার্থে এই যুদ্ধে অংশ নিচ্ছে। আমেরিকা বলতে আমেরিকা না, আমেরিকা স্ল্যাশ ইসরায়েল। একটু ব্যাপারটা একটু সামান্য হলেও বুঝিয়ে বলি ব্যাপারটা আমি আমার মতো করে। আপনারা জানেন, আপনি ঠিকই বলেছেন যে পারমাণবিক প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ডিপ্লোম্যাটিক কূটনৈতিক আলাপ আলোচনা চালাচ্ছিল। ইনফ্যাক্ট শুক্রবারই যুদ্ধ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেও আমরা ওমানি পররাষ্ট্রমন্ত্রী, যিনি মিডিয়েট করছিলেন, যিনি মধ্যস্থতা করছিলেন, জিনিভায় আলোচনা হচ্ছিল, তিনি বলেছেন যে আমরা খুব কাছে চলে এসেছি, আমরা এক সমাধানের কাছে চলে এসেছি, আমাদেরকে ডিপ্লোম্যাসি সফল হওয়ার জন্য একটু স্পেস দিতে হবে। এটা এক্সাক্ট তার কথা। তারই কথা বলার কয়েক ঘন্টা পরেই শনিবার দিন আমরা দেখলাম হামলা হলো। কারণ কি ব্যাখ্যা, আমরা নানা রকম ব্যাখ্যা শুনেছি। প্রথমে বলা হলো যে ইরানের পারমাণবিক বোমা তৈরি আমাদের জন্য একটা ইমিনেন্ট থ্রেট, আসল হুমকি হয়ে উঠেছে। অথচ আমরা জানি কি 6 মাস আগে ট্রাম্প সাহেব নিজেই বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, অবলিটারেট করা হয়েছে। যে স্থাপনা অবলিটারেট করা হয়েছে 6 মাস পরে কিভাবে তা ইমিনেন্ট থ্রেট হয়ে ওঠে, এটা বোঝা খুব মুশকিল। এরপরে তিনি বললেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আমাদের জন্য একটা থ্রেট। অথচ আমরা জানি যে ইরানের যে ব্যালিস্টিক প্রোগ্রাম আছে, খুব এফেক্টিভ প্রোগ্রাম অন এ লিমিটেড স্কেল, তা আমেরিকা পর্যন্ত কখনই আসবে না, লং রেঞ্জের মিসাইল নয়। এবং তাকে লং রেঞ্জ হতে হলে আমাদেরকে মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আরো 8.5 বছর লাগবে। আরো 8.5 বছর পরে ইরান হয়তোবা সক্ষম হবে তার ব্যালিস্টিক মিসাইল আমেরিকা পর্যন্ত এক্সটেন্ড করতে। তারপরে শুনলাম যে না, ট্রাম্প সাহেব কংগ্রেসের গ্রুপ অফ 8 আছে, 8 জন ডেমোক্রেট, 8 জন রিপাবলিকান, তাদের সাথে তিনি বললেন যে আসলে মূল কারণটা হচ্ছে যে যদি আমরা এ পর্যন্ত আমেরিকার আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক এই প্রশ্নে দীর্ঘদিনের, ইরান আমাদের জন্য একটা কাটা হয়ে আছে লাস্ট হাফ এ সেঞ্চুরি ধরে, কেউই কোনো আমেরিকান প্রেসিডেন্ট এটা সলভ করতে পারেনি, আমি এটা সলভ করব। তার মানে ক্রাইসিস নয়, তার ইচ্ছা হয়েছে এই প্রবলেম সলভ করবে। কিন্তু আসল কারণটি ইন্টারেস্টিংলি আমরা পরে জেনেছি নিউ ইয়র্ক টাইমস থেকে। টাইমস আমাদের বলছে যে এই যুদ্ধে যাতে আমেরিকা যুক্ত হয় সেজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ডিসেম্বরে প্রথমে এসেছিলেন মার-আ-লাগোতে, পরে হোয়াইট হাউসে এসে প্রস্তাব রাখেন যে যাতে যৌথভাবে এই আক্রমণটা হয়। কারণটা খুব স্পষ্ট, তিনি বলছেন যে ইরান এখন সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, উইকেস্ট পয়েন্টে আছে ইরান এই মুহূর্তে। দেশের ভেতরে অভ্যন্তরীণ গোলযোগ চলছে, হামাস, হেজবুল্লাহ, সিরিয়ার সমস্ত প্রক্সি তার ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে, অর্থনৈতিক খুব খারাপ অবস্থা আছে। ইটস এ গুড টাইম টু অ্যাটাক। ইরানকে আমাদের এই কাঁটাকে সরানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে এইটা। আমাদের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা কথা বলে ফেলেছেন যে আমরা যদি যুদ্ধে না যেতাম তাহলে ইসরায়েল যুদ্ধে চলে যেত, এবং তাহলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান যে আক্রমণ করতো তাতে মধ্যপ্রাচ্যে আমার যে স্ট্রিং অফ বেসিস আছে সেখানে আমরা আক্রান্ত হতাম। সে কারণে এই সমস্যা না যাতে হয় আমাদেরকে যেতে হয়েছে। তার মানে অসংখ্য কারণ তারা দেখাচ্ছেন, কোন একটা কারণও কিন্তু
বাস্তবসম্মত নয়। তাহলে মূল কারণটা কি? যেটা একটু আগে বললাম, মূল কারণ হচ্ছে যে এই সংকটকে, এই ইস্যুটাকে একটা সংকট বানিয়ে এই কাঁটাকে দূর করার একটা সহজ পথ খুঁজে পেয়েছে মূলত ইসরায়েল। ইসরায়েল আজ থেকে নয়, গত অর্ধ শতক ধরে চেষ্টা করছে ইরানকে তার পথ থেকে সরাতে। কেন? মধ্যপ্রাচ্যে দেখতে আপনারা দেখেছেন প্রায় সব আরব দেশগুলি, বিশেষ করে গালফের দেশগুলি ইরানের সঙ্গে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব সূত্রে গেঁথে ফেলেছে। তারা এখন অ্যালাই, তারা এখন মিত্র। কোনো সৌদি আরব নয়, কোনো গালফ কান্ট্রি নয়, ইজিপ্ট তো নয়, জর্ডান তো নয়, সবাই এখন ইসরায়েলের বন্ধু। একমাত্র যে দেশটি ইসরায়েলের এই প্যালেস্টাইন অকুপেশনের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনের অকুপেশনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে, অ্যাক্টিভলি ইনভলভ ছিল ইরান। ফলে ইরানকে সরাতে হবে, এটি ইসরায়েলের পুরনো পলিসি। কিভাবে সরাতে হবে? সামরিক পথে। ইন্টারেস্টিংলি 1980-তে 1980 সালের দিক থেকে প্রথম প্রস্তাব করা হয় যে ইরান একটা বহু জাতিতে বিভক্ত দেশ। যদি এই বহু জাতি বিভক্ত দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়, আমি আবারও বলি, এই বহু বিভক্ত জাতিগোষ্ঠী যদি একে অপরকে লাগিয়ে দেওয়া যায়, তাহলে ইরান ভেতরে দুর্বল হয়ে পড়বে। আমি বলছি বহু জাতি মানেটা কি? ইরানের মেজরিটি হচ্ছে গিয়ে পারসি, পারস্যবাসী, তাদেরকে পার বলা হয়। আজেরি আছে সিগনিফিকেন্ট 30 মিলিয়নের মতো, বালুচি আছে, আরব আছে, কুর্দি আছে। এবং এদের সঙ্গে ইরানের সরকারের সংঘর্ষ বা বিবাদ আজ থেকে নয়। তো ইরানকে দুর্বল করার সবচেয়ে সহজ পথ হচ্ছে এদের ভেতরে সংকট সৃষ্টি করা, এদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া। একদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করছে ইরানকে মিলিটারিলি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি কমপ্লিটলি বিধ্বস্ত করবার, পাশাপাশি ভেতরের এই শক্তিগুলিকে চাঙ্গা করতে। আপনারা দেখেছেন, দুদিন আগে দেখেছি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে সিআইএ অলরেডি কুর্দিদেরকে ট্রেনিং দিচ্ছে, অর্থ দিচ্ছে। কুর্দি মানে কুর্দি ইরাকেও আছে, কুর্দি ইরানেও আছে। ইরাকি কুর্দিরা দীর্ঘদিন থেকে আমেরিকার সঙ্গে মৈত্রী সূত্রে আবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করেছেন মাসুদ বারজানিকে, কুর্দিদের নেতা, ফোন করে বলেছেন, ভাই এখন সময় এসেছে তোমাদের, মার্চ ইন্টু ইরান। ফলে ইরানি কুর্দি, ইরাকি কুর্দি মিলে এই যুদ্ধে সামিল হতে যাচ্ছে। একটাই লক্ষ্য, যদি সামরিকভাবে আমরা তাকে পুরোপুরি বিধ্বস্ত না করতে পারি, তাহলে তাদের শক্তি দিয়েই ভেতরের এই 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 বিবাদমান জাতিগোষ্ঠীকে ব্যবহার করি ইরানকে আমরা দুর্বল করে ফেলবো। কৌশলটা তাহলে, শেষ কথা বলছি আমি, কৌশলটা তাহলে কি? তা হচ্ছে যে যাতে করে ইরান কোনো ক্রমে সংগঠিত না হতে পারে। আপনারা দেখেছেন সারা মধ্যপ্রাচ্যে কি ঘটেছে। লিবিয়াকে ভাগ করে ফেলা হয়েছে, লেবাননকে ভাগ করে ফেলা হয়েছে, সিরিয়াকে ভাগ করে ফেলা হয়েছে, ইরাককে ভাগ করে ফেলা হয়েছে। একটি দেশ দুর্বল হয় কখন? যত ভেতরে আক্রমণ করে, একে অপরের সঙ্গে ফাইট করে। সেই এক্স্যাক্ট সেই স্ট্র্যাটেজি এখানে অনুসরণ করা হচ্ছে, এবং ক্রমান্বয়ে সেই স্ট্র্যাটেজি ফুলফিল করার পথে আমাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। জি, কুর্দিদের কথা আপনি বলছিলেন। কুর্দিদের আসলে অটোমান এম্পায়ারের পতনের পর যখন বিভিন্ন আরব রাষ্ট্রগুলো, মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলো তৈরি করা হলো, ভাগাভাগি করা হলো, সাইক পিকো আপনারা দেখে নেবেন দর্শক যদি পারেন, সেই এগ্রিমেন্ট অনুসারে বিটুইন ফ্রান্স অ্যান্ড ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইংল্যান্ড, তখন এই কুর্দিরা 3-4টি দেশে বিভক্ত হয়ে গেলেন। একটি অংশ হচ্ছে ইরাকে, একটি অংশ হচ্ছে ইরানে, একটি অংশ হচ্ছে টার্কিতে, আর সিরিয়াতে। তো আপনারা বাংলাদেশের কথাও জানেন যে আসাম যখন ভাগ করা হলো, আসামের আসাম অঞ্চলের একটি অংশ চলে আসলো, আসামের অংশ নয়, আসামের অনেক মানুষ চলে আসলেন সিলেটের অঞ্চলে, এবং আসামের একটি অংশ থেকে গেল আসামে, যার জন্য আসাম এবং সিলেটের মানুষের মধ্যে মিল খুব বেশি, মেঘালয়ের মানুষের মধ্যে মিল বেশি। এটি এটি দেখবেন আপনারা খেয়াল করে, এটি সত্য কথা। এটি যখন ভাগ করা হয়েছে, এমনভাবে ভাগ করা হয়েছে যাতে বিবাদ বেজে থাকে, এবং ইটস অন পারপাস। এনিওয়ে, আমি আমার কথায় আবার ফেরত যাব। হাসান ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেরই এই প্রশ্ন ছিল যে এখন আসলে কি গোলটাকে, আপনি এই প্রশ্ন করেছিলাম যে আমেরিকা কি চায়, ইসরায়েল কি চায়, সাথে গোলটা চলে আসলো, আমরা গোলটা জেনে গেলাম। আব্দুল রশিদ, আপনার কাছে আমি যাব এখন। এই যে যুদ্ধটি যখন শুরু হলো, আমরা শুনেছিলাম না, জোর দাবি করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, ইটস গোনা বি কুইক ভিক্টরি ইন ইরান।
ভিক্টরিটা হবে খুব দ্রুত, এই মানে 2 দিনে 3 দিনের মধ্যে বোমা মেরে সব উড়িয়ে দিব, তারপরে সুন্দর করে তারা গুটিয়ে চলে আসবে আমাদের কাছে, মাপ চাবে বা বলবে যে ভাই শর্ত শর্ত সব সাপেক্ষে আমি তোমাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হতে চাই এবং এই যুদ্ধ কিন্তু থামানো হোক, আমরা রাজি, এ ধরনের একটা ছিল, কথা ছিল। বাট ইউনো দ্য ওয়ার মে বি ভেরি কস্টলি, কারণ আজকে কিন্তু 7ম দিন যুদ্ধের। ওকে, তো এই যে আজকে 7ম দিন যুদ্ধ থামার লক্ষণ দেখছি না, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যেরকম আক্রমণ করে যাচ্ছে, বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি যে ইসরায়েলের এবং আমেরিকার আক্রমণ এক্স্যাক্ট ব্লু প্রিন্ট, তারা যেটি করেছেন গাজাতে সেইটিই করছেন। তারা বলছেন যে সামরিক স্থাপনার উপরে আক্রমণ করছেন। আমি গতকালকেও বিভিন্ন সোর্সের সাথে কথা বলেছি, ইসরায়েল এবং আমেরিকা ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার সাচ এস হসপিটাল, কলেজেস, স্কুলস, এইসব জায়গায় আক্রমণ করছে প্রথম দিনেই। রোজার প্রথম দিনে আপনাদেরকে মনে রাখতে হবে, একদম ইসরায়েলি ফুটপ্রিন্ট তারা যেটা করে থাকেন, জঘন্য অপরাধ। একটি বাচ্চাদের স্কুলে মিসাইল আক্রমণ করলেন, 108 জন সেখানে মারা গেছেন বাচ্চারা, স্কুলে ছিল 180 জন, আরও কতজন মারা গেছেন পরবর্তীতে আমার জানা নেই। বাট ইসরায়েলি আক্রমণের যে বর্বরতা আমরা দেখেছি গাজাতে, তারই আরেকটি অংশ আমরা দেখছি। আমেরিকান বর্বরতা আপনি জানেন, সেটি আপনারা হিরোশিমা এবং নাগাসাকিতে দেখেছেন। সো আমেরিকা এবং ইসরায়েলের যে বর্বরতা, ওভারওয়েলমিংলি রেসপন্ডিং উইথ বারবারিক পাওয়ার, সেম জিনিস আমরা দেখছি। ওকে, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, এই যে ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ইটস গোনা বি আ কুইক ভিক্টরি, উনি সবকিছু মনে করেন। এই গত জুনেও আক্রমণ করেছিলেন, আই হ্যাভ কমপ্লিটেড দ্য মিশন সাকসেসফুলি, ইরানের আর কোনো পারমাণবিক অস্ত্র নেই, শেষ। তারপরেও ইরান পাল্টা আক্রমণ করেছে, যেটা সারপ্রাইজিং। গলফ কান্ট্রিগুলোকেও আক্রমণ করছে এবং করছে। অনেকে প্রশ্ন করছেন যে ইরান কেমন এত বড় বড় কথা বলে, কিন্তু তারা তো ইসরায়েল পর্যন্ত আক্রমণ, তাদের মিসাইল খুব একটা যায় না। ওকে, চলুন আব্দুল রশিদ শুনবো আপনার কাছে। ট্রাম্প চেয়েছিলেন কুইক ভিক্টরি এখন আর পসিবল নয়, দেখা যাচ্ছে অনেক লম্বা হতে পারে। এবং যুদ্ধের খরচ আমরা যে দেখেছি গত 6 দিনে, আজকে 7ম দিন, আমেরিকার খরচ আপাতত মনে হচ্ছে $6.6 বিলিয়ন ইন ইউনাইটেড স্টেটস ডলার, এবং ইসরায়েলের সবকিছু বন্ধ এই মুহূর্তে, তাদের টাকার হিসাবে ক্ষতি আমি দেখেছি 23,000 কোটি টাকা। সো হাউ ডু ইউ সি এই ওয়ার কতদিন যাবে, কত কস্টলি হবে, এবং হাউ ডু ইউ সি দিস? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনি ঠিকই বলেছেন যে এই যুদ্ধটা, যেটা আমাদের প্রেসিডেন্ট প্রেডিক্ট করেছিলেন যে এটা অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক যেমন 12 দিনের একটা যুদ্ধে তিনি ইরান আক্রমণের ইসরায়েলের মাধ্যমে এবং আমেরিকান যৌথ ফোর্স যখন ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে আক্রমণ করলো, তখনই তিনি বলেছিলেন যে তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি, মিসাইল ক্যাপাসিটি সম্পূর্ণরূপে অবলিটারেট করা হয়েছে এবং ইরান আর যুদ্ধ করার পাল্টা সাহস দেখাবে না, এবং আমরাও সেটা বিশ্বাস করেছিলাম। এবং তারপরে একটা নেগোসিয়েশন শুরু হলো এবং নেগোসিয়েশনটা মাঝপথে গিয়ে থেমে গেল, যেটা হাসান ফেরদৌস ভাই খুব যথার্থ বলেছেন যে নেগোসিয়েশনটা আসলে আরেকটা দফা ছিল এবং এটা একটা সাকসেসফুল জায়গার কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু তার মধ্যেই আমরা আক্রমণ দেখে পেলাম। তো আমাদের প্রেসিডেন্ট তিনি শুরু থেকেই সব বিষয়ে উনি ওভার কনফিডেন্স থাকেন, উনি সবকিছু অনেক সময় মনে হয় কিছুটা ডিলিশনে ভোগেন, বাস্তবতা উনি হয়তো কম বোঝেন। এটা ঘরের মধ্যে এবং বাইরের মধ্যে উনি, আপনি দেখেছেন যে এটার প্রমাণ আমরা বহু জায়গায় পেয়েছি। গ্রিনল্যান্ড দখল করতে গিয়ে ইউরোপের সাথে উনি সম্পর্ক খারাপ করলেন, কানাডাকে 51তম স্টেট বানাতে গিয়ে আমাদের সবচেয়ে ভালো প্রতিবেশীর সাথে উনি সম্পর্ক খারাপ করলেন। তারপরে ট্যারিফ যুদ্ধ করে তিনি বিভিন্ন দেশের সাথে যখন অনৈতিক চাপ প্রয়োগ করে যখন তাদেরকে নিজের সাবজুগেশনে আনার চেষ্টা করছিলেন, তখন সুপ্রিম কোর্ট সেই ট্যারিফ জায়গাটাতে বাধা দিয়ে ট্যারিফকে বাতিল করে দিল। এখন এই অনেক টাকা ফেরত দিতে হবে। তো এগুলো থেকে আমাদের কাছে মনে হয় যে ওনার কনফিডেন্স ব্যক্তিগতভাবে অনেক ভালো, কিন্তু ওনার কাছে যে ইন্টেল গুলো থাকে, যে তথ্য উপাত্ত থাকে, যার ভিত্তিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই জায়গাটায় হয়তো উনি জানেন না। উনি ইগো এবং ইমোশনকে এবং আমেরিকার যে সুপেরিয়রিজম যেটা আছে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। যেমন ওনার আগেকার কথাগুলোতে আমরা দেখেছি যে আমেরিকা এত বেশি শক্তিশালী দেশ যে পৃথিবী কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, আমেরিকা যে কোনো শক্তিকে মোকাবিলা করতে হবে, এরকম অহংকারী এবং অহমিকা বোধ করা কথাবার্তাগুলোই কিন্তু আমরা ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে তার প্রেসিডেন্সি আমলে শুনে আসতেছে। দেখেন, মধ্যপ্রাচ্য এমন একটা জটিল জায়গা, ওইখানকার ভূ রাজনৈতিক অবস্থা এবং ওখানে মানুষের মানসিকতা এবং সাইকোলজি বুঝতে গেলে আপনাকে লম্বা সময় রিসার্চ করতে হবে এবং সঠিক তথ্য উপাত্ত এবং ইন্টেল সংগ্রহ করতে হবে। এখন আমেরিকা এই কাজটা কিন্তু বেশিরভাগই করে ইসরায়েলের মাধ্যমে, যেহেতু ইসরায়েল ওই অঞ্চলের সবচেয়ে
পাওয়ারফুল ইন্টেল রাষ্ট্র একটা, এবং ইসরায়েল যেসব ইন্টেল বা তথ্য উপাত্ত আমেরিকাকে দেয়, আমেরিকা সেগুলোই উপরে বেস করেই কিন্তু সেখানে সিদ্ধান্ত নেয়। এছাড়াও আমেরিকার কিছু অ্যালাই রয়েছে, যেমন সৌদি আরব, দুবাই, বাহরাইন, এই রাষ্ট্রগুলো তারও ব্যক্তিগতভাবে রাষ্ট্র কিছু ইন্টেল আমেরিকার সাথে শেয়ার করে, যার ফলে এগুলোর উপর বেস করে আমেরিকার সিদ্ধান্ত নেয়। তখন এই হয় কি, এই স্বার্থটা চলে যায় আমেরিকার স্বার্থের চাইতে বেশিরভাগই ইসরায়েল এবং ওখানে জিসিসি ভুক্ত রাষ্ট্রগুলো যে আছে তাদের স্বার্থের কথা চিন্তা করে সেইখানে আক্রমণটা করা হয়। যেমন আমি বলি, ইসরায়েলের স্বার্থটা এখানে কি, পরিষ্কারভাবে ইসরায়েল তার যে ওই অঞ্চলে তার যে আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের যে এক্সপ্যানশনিজম যেটা চলতেছে, যেটা আমরা 47-এর পর থেকে দেখতেছি, সেটাকে বাস্তবায়ন করতে চায়। আপনি ভুলে যাবেন না, 1967 সালে প্রায় হাফ ডজন আরব রাষ্ট্র এক সপ্তাহ যুদ্ধ করে ইসরায়েলের সাথে পারেনি, কারণ ইসরায়েল হচ্ছে সেখানে এত বড় একটা শক্তি, আমেরিকা ব্যাকড একটা অন্যরকম জায়গা এখানে তৈরি করেছে। এরপরে জিসিসি রাষ্ট্রভুক্ত গুলোতে, যেখানে প্রায় ওয়ার্ল্ডের 25% বা তার বেশি পরিমাণে তেলের মজুদ রয়েছে, এটার উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করা আমেরিকার কোম্পানিগুলোর এবং পুঁজিবাদের। সো এগুলো মিলে সেইখানে যে নট অনলি দ্যাট, আজকে আমি শুনলাম যে আমেরিকা ওই অঞ্চলে প্রায় $2 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলোর। অর্থাৎ আজকে এই ইন্টেল শোনার পরে আমরা জানতে পারলাম যে একটা বড় অর্থনৈতিক স্বার্থ এখানে জড়িত, এবং দুবাইতে কিংবা সৌদি আরব যে নতুন নিয়ম সিটি করছে, এগুলোর পিছনে যে ইকুইটি মানি ইনভেস্টমেন্ট, সেগুলো কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান বড় বড় কোম্পানিগুলো। সো $2 ট্রিলিয়ন রক্ষা করতে গেলে তাদের কিন্তু ওই জন্য নিয়ন্ত্রণ করতে হবে। এখন এই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমেরিকার 2025 সালে একটা রিপোর্ট গোয়েন্দা সংস্থা এসেছিল, সেখানে কিন্তু আমেরিকার যে সবচেয়ে থ্রেটফুল রাষ্ট্রগুলো, এগুলো তালিকায় কিন্তু ইরান ছিল না, ইরান একবারে অনেক নিচে। আমেরিকার সেলফ ডিফেন্সের জন্য বা আমেরিকার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় থ্রেট রাষ্ট্রগুলো হচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া, চায়না, এসব রাষ্ট্র। কিন্তু ইরানকে কেন বেছে নেওয়া হলো? ইরানকে বেছে নেওয়া হলো শুধুমাত্র ওই অঞ্চলে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য এবং আমেরিকার কোম্পানিগুলোর ইনভেস্টমেন্ট রক্ষা করার জন্য। আপনি দেখেছেন যে ইরান যেই জিসিসি ভুক্ত রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে, এগুলো কিন্তু বেশিরভাগ আক্রমণে হয়েছে কিন্তু হয় তেল শোধনাগারে, অথবা দেখবেন যে ওই যে আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানিগুলো, তারা যে ওখানে এআই কোম্পানিগুলো সেট আপ করেছে, সেই কোম্পানিগুলোর উপরেই কিন্তু বেশিরভাগ এই আক্রমণগুলো হয়েছে, অর্থাৎ আমেরিকার স্বার্থের উপর আক্রমণ হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রেসিডেন্ট যদি আরো বেশি আমাদের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে যদি ওখানে যুদ্ধটা চালাতেন, যেমন আমাদের এখন আমেরিকাতে একটা বিতর্ক তৈরি হয়ে গেছে যে এই ওয়ারটা আমরা ওয়েজ করতেছি কার স্বার্থে, ইসরায়েলের স্বার্থে। এটা একটা বড় বিতর্ক কিন্তু এই মুহূর্তে চলছে, এবং একজন প্রাক্তন জেনারেল দেখছেন আপনি একটা মিটিং এর মধ্যে তিনি খুব ভেহেমেন্টলি এবং ভায়োলেন্টলি তিনি বলেছেন যে আমেরিকান সেনারা ইসরায়েলের জন্য যুদ্ধ করবে না। এখন আমেরিকান মানুষকে হচ্ছে কি সবসময় একটা মানে ধোঁয়াশা একটা ভাবের মধ্যে রাখা হয়, আমেরিকার মানুষকে সবসময় সঠিক তথ্যটা দেওয়া হয় না। যে আমেরিকার মানুষ যদি সত্যি সব তথ্যগুলো জানতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু আমাদের প্রেসিডেন্টরা যখন যুদ্ধ করতে যান তারা আসলে আমেরিকার মানুষকে সেই তথ্যগুলো দেন নাই। যেমন হাসান ফেরদৌস স্যার খুব ভালো করেই বললেন যে আমাদেরকে প্রথমে বলা হলো এটা একটা নিউক্লিয়ার বিষয়, তারপরে মিসাইল বিষয়, রেজিম চেঞ্জ বিষয়, তারপরে বলা হলো যে এটা আমাদের ইন্টারনাল থ্রেট হতে পারে তারা। এগুলো কিন্তু প্রত্যেকটা এই যে ক্ষণে ক্ষণে দিনে দিনে যে তাদের ভার্সন যে চেঞ্জ হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যুদ্ধমন্ত্রী, এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে এখানে আমরা যুদ্ধ কার জন্য করছি, কোন স্বার্থে করছি, এটা আসলে আমেরিকানদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না। এটা কি আমরা অর্থনৈতিক স্বার্থের জন্য করছি, এটা কি সত্যি আমাদের ডিফেন্সের জন্য করতেছে, এটা আমাদের সিকিউরিটির জন্য, নাকি এটা পার্টিকুলার একটা রাষ্ট্রের সিকিউরিটির জন্য, নাকি আমেরিকান কোম্পানিগুলো ওখানে সেফ বিজনেস করার জন্য এবং সেখান থেকে $2 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের রিটার্ন নিয়ে আসার জন্য, নাকি এটা তেলের একচ্ছত্রবাদ আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য, নাকি এটা আমেরিকা সারা ওয়ার্ল্ডের একমাত্র মনোপোলার কান্ট্রি হিসেবে সারা পৃথিবীতে আমাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারবেন এবং আমরাই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করব এবং শাসন করব, সেটার জন্য আসলে কোনো কিছুই পরিষ্কার না। এবং প্রেসিডেন্ট যখন ওখানে আক্রমণ, এই যুদ্ধ যদি 3 থেকে 6 মাস চলে, যেভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, এটা সারা বিশ্বব্যাপী কিন্তু একটা মুদ্রাস্ফীতির একটা ইনফ্লেশনের কিন্তু সৃষ্টি করবে, এবং সেটা যদি সৃষ্টি হয় তাহলে বিশ্ব আসলে কোন দিকে যাবে এটা কিন্তু খুব বলা মুশকিল, এবং এটা কিন্তু আমাদেরকে হার্ট করবে এবং এটা কিন্তু সবাইকে হার্ট করবে, এবং এর পরিণতি কিন্তু সবাইকে সাফার করতে হবে, আমেরিকানদেরকে সাফার করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা যে থামাতে হবে, থামানোর জন্য যে একটা তৃতীয় পক্ষ দরকার, একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দরকার, একটা জাতিসংঘ দরকার। আমরা কাউকে ইনভলভ করছি না। হতে পারে যুদ্ধের পরে এটাকে নেগোশিয়েট করে হয়তো এখন একটা কাম এন্ড কোয়াইট সিচুয়েশনে নিয়ে গিয়ে হয়তো একটা নেগোশিয়েট করে একটা ডিল ওখানে মেক করা যেতে পারে, কিন্তু আমাদের প্রেসিডেন্টের একদিকে কথা হচ্ছে যে না, তাদের সাথে কোনো কথা না, রেজিম চেঞ্জ করতে হবে। তিনি কুর্দিদের এখন লাগিয়ে দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন। আবার ইরানকে কিছু ছোটখাটো দেশ হয়তো তারা চেষ্টা করছে যে নেগোশিয়েশনে আসার জন্য, কিন্তু রাইট প্লেয়ার নেগোশিয়েশনের জন্য হওয়া উচিত যে জাতিসংঘ প্ল্যাটফর্ম। এই জাতিসংঘকে কিংবা ইউরোপিয়ান ইউনিয়নকে এখানে মোটেই ইনভলভ করা হচ্ছে না, যার ফলে এই যুদ্ধ আসলে কতদিন চলবে এটা আমরা এখন প্রেডিক্ট করতে পারছি না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুদ্ধের খরচের কথা বলছিলাম আজ সকালে, মানে আমরা যেটি জানতে পেরেছি, প্রতি শুক্রবার, প্রতি মাসের প্রথম শুক্রবার ইউএস জাব রিপোর্ট সেটি বের হয়। আমরা দেখলাম আজকের রিপোর্ট হচ্ছে 92,000 প্রতি বছর, প্রতি মাসে নতুন কর্মসংস্থান তৈরি করে আমেরিকা। সেটি 30,000 হোক, 20,000 হোক, 30,000 20,000 হলে হাই হাই হয়ে যায়। কারণ আমাদের হেলথি মানে এমপ্লয়মেন্ট রেট থাকার জন্য দরকার হচ্ছে কমপক্ষে 1 লক্ষ কর্মসংস্থান, 70 থেকে 1 লক্ষ চলনসই। কিন্তু আজকে সকালে যে রিপোর্টটি বেরিয়েছে সেখানে আমরা দেখলাম 92,000 কর্মসংস্থান হারিয়েছি আমরা ফেব্রুয়ারি মাসে। দিস ইজ মার্চ। এটা হতে পারে গতকালকে যখন স্টক মার্কেট বন্ধ হলো তখন 800 পয়েন্ট আমরা নিচে ছিলাম, 800 পয়েন্ট, উই লস্ট 800 পয়েন্টস। আজকে সকালে এখন পর্যন্ত 600 পয়েন্টস, অর্থাৎ অর্থনীতির এই প্রভাবটা পড়তে শুরু করেছে বাজারে। এবং ব্যারেল গত পরশু যখন বন্ধ হলো $76 ছিল, আজকে সকালে আমি দেখলাম $86। এবং আমার মনে হচ্ছে ব্যারেল প্রতি এটা $100 চলে যাবে। আর $100 যদি যায় এটা হবে আনপ্রেসিডেন্টেড। কারণ আমার যতদূর মনে আছে 2008 সালে ক্যাটরিনার সময় এরকম একটা হয়েছিল, $100 ব্যারেলে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমেরিকার সব পরিশোধনাগার হচ্ছে ওই লুইজিয়ানাতে, ওখানে। এখন যেটি হচ্ছে এটা বিশ্বব্যাপী। সো হাসান ফেরদৌস, আপনার কাছে আমার প্রশ্ন, ওয়াই ইরান ইজ, এখন অনেকের কাছে প্রশ্ন, কেন ইরান এই গলফ কান্ট্রিগুলোকে আক্রমণ করছে হঠাৎ করে? তাদের তো আসল প্রতিপক্ষ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আমি ভাই, এই প্রশ্নটা অনেকের কাছেই, উত্তরটা খুব কঠিন নয়। কিন্তু ইরান জানে ইসরায়েলকে এবং আমেরিকাকে, তাদের যৌথ যুদ্ধ অভিযানকে ইরান একা কোনোভাবেই সামলাতে পারবে না। ইরানের সে সামরিক শক্তি নেই। গত জুন মাসের যুদ্ধে তারা ইতিমধ্যে বিধ্বস্ত অবস্থায় আছে। তাদের শক্তি মূলত দুটো, একটা হচ্ছে ড্রোন, আর হচ্ছে মিডিয়াম রেঞ্জ মিসাইলস। এফেক্টিভ মিসাইল তাদের আছে, কিন্তু মিডিয়াম রেঞ্জের যে মিসাইলগুলি যে কোনো গালফ কান্ট্রি রিচ করতে পারে এবং ইসরায়েল রিচ করতে পারে। এই দুটো তাদের মূল শক্তি, মিলিটারি শক্তি। অন্য শক্তি অবশ্যই গালফ অফ হরমুজে, যেখান দিয়ে প্রায় 20% বিশ্বের তেল চলাচল রপ্তানি করা হয়। নিজেকে বাঁচাতে যে স্ট্র্যাটেজি ইরান অবলম্বন করছে তা হচ্ছে যে এই পেইনটা, কষ্টটা স্প্রেড করা। আমি গতকাল দুদিন আগে এক পাকিস্তানি জেনারেলের ব্যাখ্যা শুনছিলাম। তিনি বলছেন যে ইরান চাইছে আমি তো মরবই, তোমাদেরকে নিয়েও মরবো। তোমরা মানে কারা? যারা মধ্যপ্রাচ্যে তোমরা আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছ। এই বেজ আছে গালফ কান্ট্রিগুলিতে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, ইউএইতে আছে। কাকে রক্ষা করে? এটা তো আমেরিকাকে রক্ষা করছে না। এই দুটো লক্ষ্য, একটা হচ্ছে এই রেজিমগুলিকে রক্ষা করা, এই রেজিমগুলিকে ভেতর থেকে যেন অভ্যুত্থানের মুখোমুখি না হয়, আর সম্ভাব্য ইরানি হামলা থেকে রক্ষা করা। সম্ভাব্য ইরান হামলা করেনি, করবে না। ওয়েট হাসান ফেরদৌস, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। আপনি বলতে চাচ্ছেন বা বলছেন যে এই যে গলফ কান্ট্রিগুলি আছে তাদের যে আমেরিকা যে অস্ত্র অথবা সিকিউরিটি ফোর্স বসিয়ে যে রক্ষা করার চেষ্টা করছেন, তার আসলে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন তাদের ওন জনগণের কাছ থেকে। অ্যাবসলিউটলি, ওকে, অ্যাবসলিউটলি। ওয়াই তো আমি আপনি একটু পরিষ্কার করে যদি সবাইকে বুঝে বলুন। কারণ তারা যে বসে আছেন তারা নিরাপদ বোধ করছেন না নিজের দেশেই। তারা মনে করেন তাদের জনগণ তাদের জন্যই ভয়ঙ্কর, কাজেই তাদের সিকিউরিটি লাগবে। সো দিস সিকিউরিটি ইজ নট ফর দ্য ইসরায়েলি সিকিউরিটি, ইটস ফর তাদের নিজস্ব জনগণের কাছ থেকে। একটু বুঝিয়ে বলুন প্লিজ। অ্যাবসলিউটলি। এটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু আজকে থেকে নয়। সৌদি আরব অনেক আগে থেকে দেখবেন আপনি ভাড়া করার জন্য নিয়ে আসে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে তারা নিয়ে আসে। লক্ষ্যটা কি? যাতে করে এই সৌদি রাজতন্ত্র কোনোভাবে আক্রান্ত না হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে একাধিকবার আমরা দেখেছি সৌদিতে বিদ্রোহ হয়েছে, এমনকি কাবা শরীফ পর্যন্ত দখল হয়ে গিয়েছিল বিদ্রোহীদের হাতে। যাতে এই ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজন বিদেশি ভাড়াটের সৈন্য। এই সমস্ত বেসগুলির একটাই লক্ষ্য, আর তা হচ্ছে এই যে যাতে করে এই রাজতন্ত্রগুলি, যা মূলত মার্কিন স্বার্থকে রক্ষা করে, তা কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। এখন ইরানের স্ট্র্যাটেজিটা কি?
ইরান জানে, আমি একটু আগে বললাম, আমি পারবো না সামরিকভাবে আমেরিকাকে হারাতে, আমেরিকা ইজ টু পাওয়ারফুল। জি কিন্তু আমি যদি পেইনটাকে, কষ্টটাকে, ব্যথাটাকে, ক্ষতিটাকে স্প্রেড করতে পারি, তাহলে এই সমস্ত দেশে হয়তোবা বিক্ষোভ, বিদ্রোহ, প্রতিবাদ বেড়ে উঠবে। এটা একটা। আর 2 নম্বর, ইকোনমিক চাপ তৈরি হবে। আমি একটু আগে বললাম কি, যে গালফ অফ হরমুজ দিয়ে পৃথিবীর 20% জি তেল জি চলাচল করে। যদি এটা হয়, বাড়ে, এটা সত্যি সত্যি পুরোটাই বন্ধ হয়ে যায়, তাহলে ক্ষতিটা একমাত্র ইরানের নয়, কিন্তু ক্ষতিটা বিশ্বের অধিকাংশ দেশে, মানে চাপটা সবারই মধ্যে পড়বে। হ্যাঁ এবং ইরান আশা করছে যে এর ফলে এই যুদ্ধ থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ পড়বে। এটা একটা ব্যাপার। অন্য ব্যাপার হচ্ছে যে আমরা এও জানি যে সৌদি আরবের বা গালফ দেশগুলির এই যে এত তাদের রমরম অবস্থা, তার একটাই কারণ, আর তা হচ্ছে তেল এবং গ্যাস। হুম আর তেল ও গ্যাস আক্রমণ করা খুব সোজা। যদি আপনি কালকে কুয়েতের বা ইউএইর এই বিস্তৃত গ্যাস ফিল্ডে হামলা চালান, যা খুব ওপেন ফিল্ড, খুব ডিফিকাল্ট নয়, যদিও তাদের খুব এফেক্টিভ কিন্তু এয়ার ডিফেন্স আছে, তাতে খুব সহজে ইরান একটা চূড়ান্ত অরাজকতা, অর্থনৈতিক অরাজকতা তৈরি করতে পারে। যার প্রতিফলন আমরা অলরেডি দেখছি। এক্স্যাক্টলি। আজকে তেল যেমন অলরেডি $3.5 মধ্যে পৌঁছে গেছে। হ্যাঁ আর একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের প্রায় কোনো দেশেরই কিন্তু পানি নেই, সুপেয় পানি নেই। যদি এই তারা ডিস্যালিনাইজ করে, লবণাক্ত পানি সমুদ্র থেকে নিয়ে এটাকে লবণাক্ত মুক্ত ডিসালিনেটেড করা হয়। যেমন সৌদি আরবে 60% পানি আসে কিন্তু এই ডিস্যালিনাইজ ওয়াটার থেকে, জি তো লবণ মুক্ত পানি থেকে। ইরান খুব সহজেই কিন্তু পারে এই দেশগুলিকে চূড়ান্ত ক্রাইসিসে ফেলে দিতে। প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমরা যে এই হচ্ছে এই স্ট্র্যাটেজি নিয়ে ইরান এগুচ্ছে। জি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা খুব একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি নয়, আমার ধারণা, আমার বক্তব্য। তার কারণটা হচ্ছে যে এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে যদিও ইরান হয়তোবা সফল হচ্ছে পার্শিয়ালি ইকোনমিক ক্রাইসিস সৃষ্টি করতে, কিন্তু গালফের সমস্ত দেশ দেখতে পাচ্ছি আমরা ইরানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কুয়েতে আমার, দুবাইতে আমার আত্মীয় থাকে, আমার আপন ভাই থাকে, ভাইজিরা থাকে, তার সবাই বলছে ইরান পাগল হয়ে গেছে। কারণ আমরা সাধারণ লোকেরা আক্রান্ত হচ্ছে। ফুজায়রাতে আমার ভাইপো থাকে, তার বাড়ির পাশে এসে মিসাইলের খন্ডাংশ পড়েছে, এবং তারা দৌড় দিচ্ছে কাকে? ইরানকে। ফলে যে কাজটা করতে পারতো ইরান, তা হচ্ছে যে এই ক্রাইসিসটাকে ব্যবহার করে গালফের দেশগুলির সাথে ইসরায়েলের মধ্যে একটা ব্যবধান তৈরি করতে পারতো, একটা বাধা তৈরি করতে পারতো, ওয়েজ তৈরি করতে পারতো। তা তৈরি না করে ইরান যেটা করেছে তা হচ্ছে যে এই দেশগুলিকে ইরানের বিরুদ্ধে একাট্টা করে দিয়েছে। আপনারা দেখেন সমস্ত জিসিস, 8টা জিসিস কান্ট্রি একসঙ্গে বার্তা দিয়েছে। তা কি? এটা অবৈধ হামলা। সৌদি আরব সৌদি আরব দেখেছি আমরা কি, সৌদি আরব এবং কুয়েত, ইউএইও, তারা পাল্টা ডিফেন্স মেকানিজম ব্যবহার করছে ড্রোনগুলিকে নিঃশেষ করে দেবার জন্য। তার মানে এক অর্থে এই দেশগুলিও যুদ্ধে জড়িয়ে পড়েছে, এবং যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরানের পক্ষে নয়, ইরানের বিপক্ষে। ইরান কার্যত এই মুহূর্তে একা এই যুদ্ধে, একা ইরানের পক্ষে টেনে নেওয়া খুব দীর্ঘ সময় বাস্তবসম্মত নয় কিন্তু। রাইট। মানে একটি কথা খেয়াল রাখা দরকার আমার মনে হয়, যদি আমরা এক্সাম্পলটা আমরা চীনের কাছ থেকে নিতে পারি। চীন কিন্তু যথেষ্ট শক্তিশালী দেশ অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কিন্তু তারা খুব সুন্দর করে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করেন, তারা মিত্র বানানোর চেষ্টা করেন। আমরা জানি গত 100, 150, 200 বছর ধরে চীনের উপর একটি পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপ সৃষ্টি করে রাখছেন কলোনিয়াল পাওয়ার সাচ এজ ইংল্যান্ড, এখন আমেরিকা। তারপরও তারা কিন্তু চায়না কিন্তু যথেষ্ট কূটনৈতিক বুদ্ধি এবং প্রসেসের মধ্যে দিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আই থিঙ্ক এটাতে তারা জয়ী হয়েছেন এবং জয়ী হচ্ছেন। আমাদের আর হাবিব ভাই একটা সেকেন্ড বলি, এই ক্ষেত্রে কিন্তু ইরান কূটনৈতিক পথে এগোচ্ছিল এবং সফল হওয়ার পথে ছিল, হ্যাঁ, যেটা ইসরায়েলকে ভীত করে। ইসরায়েল চায় না যে প্রবলেম সলভ হোক। আমি আপনার কথা বুঝতে পারছি, এবং আমি আসলে এখানেই যাচ্ছিলাম যে আপনার কথা শুনে অনেকের মনে হতে পারে তাহলে ইরান কি আসলে চেষ্টা করেনি কূটনৈতিকভাবে কাজ করার? করেছে, চেষ্টা করেছে, কিন্তু তাকে করতে দেয়া হয়নি। কারণ লক্ষ্যটা হচ্ছে আমি তোমাকে কূটনৈতিক, অর্থনৈতিক, সামরিকভাবে কোনোভাবেই কাজ করতে দেব না,
কারণ যদি দেন তাহলে ইসরায়েলের স্বার্থটা হাসিল হবে না। Correct, দ্যাটস দ্য correct. প্রবলেম, দ্যাটস দ্য Correct. প্রবলেম। সো গলফ কান্ট্রিরা এটা ইটস এ টু ওয়ে রাস্তা। ইরান যেরকম চেষ্টা করেছিল, আমার মনে হয় গলফ কান্ট্রিরা সেরকম ভাবে চেষ্টা করেনি, কারণ তারা ইরানকে দেখে রিজিওনাল রাইভাল হিসাবে, তাদের অস্তিত্বের প্রতি একটি হুমকি হিসাবে দেখে, কাজেই তারা এইটিতে খুব একটি আগায়নি। আমার ভাষায় দিস গলফ কান্ট্রিজ আর নাথিং বাট দ্য ল্যাব ডগস অফ দ্য ওয়েস্ট। আমি জানি অনেকে আমার কথা পছন্দ করবেন না, বাট দ্যাটস ট্রু, ইটস আ ফ্যাক্ট। Okay, these are nothing but the lab dogs, prostitute countries. That's what they are. No, I know. I will take a lot of slacks for this, but it's okay. I can take some. Okay, হাসান ফেরদৌসলান, আব্দুর রশিদ, আপনার কাছে যাচ্ছি। এই যে যুদ্ধটা এখন শুরু হলো, অনেকের প্রশ্ন হচ্ছে, ক্যান ইরান সার্ভাইভ? এবং আসলে এটির সাথে আরেকটি প্রশ্ন জড়িত, কতদিন ধরে চলবে এই যুদ্ধ? এই দুটি প্রশ্ন। এর সাথে হচ্ছে, এই যুদ্ধটি যখন বন্ধ হবে বা শেষ হবে, মিডল ইস্ট, উইল দ্য মিডল ইস্ট বি দ্য সেম আফটার দ্য এন্ড অফ দিস ওয়ার? অনেকগুলি প্রশ্ন। দেখি আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলার যদি চেষ্টা করেন। ধন্যবাদ। তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার আরেকটা করা দরকার, সেটা হচ্ছে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গিয়েছে কিনা। আপনি দেখেছেন যে শুধু একটা অনেকে তাই বলছে, ইনভলভ হয়েছে, এবং আপনি দেখেছেন আজকে ফিনল্যান্ড আপনার ঘোষণা দিয়েছে তারা তাদের পারমাণবিক অস্ত্র অ্যাকোয়ার করতে চায়, কারণ হচ্ছে ফিনল্যান্ড এখন নিরাপদ বোধ করছে না। অনেক রাষ্ট্রই কিন্তু এখান থেকে যুক্তি তুলবে যে আমাদের নিরাপত্তা তাহলে কে দিবে, কারণ দেখেন আমেরিকার যে কোভিড অ্যাকশনের মাধ্যমে তারা যে রেজিম চেঞ্জ করতো, এটা কিন্তু তারা কখনো প্রেসিডেন্ট বা কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু হত্যা করতো না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আন্ডার দিস প্রেসিডেন্সি যে কোভার্ট অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র কোনো দেশের ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা লাদেনের মতো বা কোনো ডায়াসের মতো গ্রুপকে শুধু আমরা ডিসম্যান্টেল করতেছি না, আমরা কোনো দেশের হেড অফ দি স্টেটকে তুলে নিয়ে আসতেছি, অথবা হেড অফ দি স্টেটকে আমরা সরাসরি বম্বিং করে হত্যা করতেছি। এটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বড় শঙ্কা, যে তাহলে আসলে কি কোনো পৃথিবী যদি আমেরিকার স্বার্থ বিরুদ্ধে যায় বা আমেরিকা যদি কোনো পৃথিবীকে থ্রেট মনে করে, তাহলে আমেরিকা চাইলেই কিন্তু সেই দেশের হেড অফ দি স্টেটকে কিন্তু তুলে নিয়ে আসতে পারে বা মেরে ফেলতে পারে। এটা কিন্তু একটা মানে আমরা যে মনে করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আমেরিকার হাতে বিশ্ব অর্ডার তৈরির মধ্যে দিয়ে একটা নিরাপত্তা চলে আসবে, সব রাষ্ট্রগুলো নিরাপদ বোধ করবে, বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোকে দখল করবে না বা হেড অফ দি স্টেটকে মারা হবে না, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলো। এই যে আমাদের আসার জায়গাটা আন্তর্জাতিক পিস এন্ড সিকিউরিটি যে ক্ষতিগ্রস্ত হলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যে আমার প্রশ্ন ব্যক্তিগতভাবে, যে ইরান কেন আসলে এই পথে গেল, ইরান কেন গাফ অন্যান্য স্টেটের মতো তারা আমেরিকার আধিপত্যবাদ বা ইসরায়েলের ওই অঞ্চলে যে ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ সেটাকে মেনে নিয়ে যদি ইউএই এর মতো বা সৌদি আরবের মতো তারাও কি একটা ফ্লারিশিং রাষ্ট্র হতে পারতো না, বা তার্কির মতো একটা মধ্যপন্থী শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র, সামরিক রাষ্ট্র তো হতে পারতো। ইরান কেন এই রিস্কটা নিল, যখন ইরানের চারপাশে কোনো বন্ধু নেই, সেই মুসলিম কান্ট্রিগুলো তার শত্রু হয়ে রয়েছে, ইভেন কি রাশিয়া কিংবা চায়নার মতো পরাশক্তিগুলোর সাথে ইরান কেন একটা ভালো রিলেশনশিপ বিল্ড করলো না, বা একটা সামরিক চুক্তি কেন তাদের সাথে নাই? পারস্পরিক একটা বড় ধরনের সামরিক চুক্তি, একটা সমঝোতা চুক্তি থাকতে পারতো, যাতে ইরান আক্রান্ত হলে ওই দেশগুলো তাকে হেল্প করতে পারতো। রাশিয়া তেমন ধরনের কোনো হেল্প করছে না, কারণ রাশিয়া নিজেই একটা যুদ্ধের মধ্যে অলরেডি আক্রান্ত হয়ে নিজেদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে। চায়নার কথা আপনি তুললেন, আমার রাইটলি বলতে ইচ্ছা করে যে চায়না কেন, চায়না তো ইরানের সবচেয়ে বেশি তেল নেয়, এখনো ইরান আবার চায়নাকে তেল দেওয়ার জন্য হরমুজ প্রণালী কিন্তু তারা চায়নাকে একটা সুযোগ দিয়েছে তেল নিয়ে যাওয়ার জন্য। তাহলে চায়নাই কেন বা অ্যাক্টিভলি ইরানকে সহযোগিতা করছে না, চায়না কেন নীরবতা পালন করছে, চায়না কেন সুযোগের অপেক্ষায় রয়েছে যে হ্যাঁ আমেরিকা যুদ্ধ করুক, আমরা সারা পৃথিবীতে আমেরিকা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবে, যুদ্ধ করবে, আমেরিকাতে দুর্বল হবে, সেই দুর্বলতার সুযোগ নিয়ে চায়না একটা সময় গিয়ে পৃথিবীতে সুপার পাওয়ার হবে, একমাত্র সুপার পাওয়ার হবে। এটাই কি চায়নার ইন্টেনশন? আমরা দেখেছি যে বিগত প্রায় 49 সালের পর থেকে এই যে প্রায় 75 বছরে চায়না কিন্তু আমেরিকার সমকক্ষ একটি সুপার পাওয়ার দেশে পরিণত হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমেরিকাকে এই জায়গায় পৌঁছতে কিন্তু 250 বছর সময় লেগেছিল। অর্থাৎ চায়নার উত্থান কিন্তু খুবই দ্রুত, এবং চায়না কিন্তু আপনি রাইটলি বলেছেন, তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তাদের যে ধৈর্য ধরার নীতি এবং ধৈর্য ধরার মধ্যে দিয়ে কোয়ালিটি চেঞ্জ করে কোনো কিছুকে দখল করার যে নীতি, এটা কিন্তু অ্যাপ্রিসিয়েবল। যার ফলে দেখবেন তাইওয়ানকে কিন্তু দখল করার দরকার নেই চায়না, কারণ তাইওয়ানের ভিতরে যে রাজনৈতিক কোয়ালিটি সেটা চায়না যেভাবে সাকসেসফুলি চেঞ্জ করছে, একটা সময় তাইওয়ান নিজে থেকেই হয়তো বলবে আর 10-15 বছর পরে যে আসলে আমরা আমেরিকা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, এবং তাদের রাজনৈতিক পরিবর্তনের কারণে হয়তো চায়নাপন্থী দলগুলো ক্ষমতা আসবে এবং তারা একটা স্বায়ত্ত শাসন নেয়। যদিও তাইওয়ান একীভূত না হলেও একটা কনস্ট্রাকটিভ স্বার্থ শাসন নিয়ে কিন্তু তা চায়নার সাথে রয়ে যাবে। হাওয়েভার এখন আমি বলি যে আমার কাছে এই জিনিসটা অবাক লাগে যে
যেটা আপনি প্রশ্নের মতো করলেন যে ইরান কেন এই বড় রিস্কটা নিতে গেল, ইরান তো পারতো যে মানে একটা ভালো কম্প্রোমাইজের No, মধ্যে অনেক আগে থেকে that was not the question. The question হচ্ছে এই যুদ্ধটা কতদিন স্থায়ী হবে, ইরান কি সার্ভাইভ করতে পারবে কিনা, এটি ছিল প্রশ্ন। না, রাইট, অবভিয়াসলি আমি ওই জায়গায় যাচ্ছি। তো ইরান এই পথটা কেন বেছে নিল? এখন ইরান এই পথটা বেছে নেওয়ার ফলে কি ইরান কি দীর্ঘদিন যুদ্ধ করতে পারবে? ইরানের কি সেই সামর্থ্য বা ক্যাপাসিটি কি আছে কিনা? দ্য আনসার ইজ নো। আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য, ইসরায়েলকে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য ইরানের নেই। যেটা আমি আপনাকে অনেক বলেছি, 1967 সালে হাফ ডজন বড় বড় আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে এক সপ্তাহ যুদ্ধ করতে পারেনি। সেই তুলনায় ইরানের মতো একটা রাষ্ট্রকে যুদ্ধ করে কি ওখানে টিকতে পারবে কি টিকতে পারবে না? অবশ্যই পারবে না, কারণ তার নেইবার কান্ট্রি গুলো তো এক হচ্ছে তার বন্ধু না, তারা তার বিরুদ্ধে চলে গেছে, তাদেরকে সে আক্রমণ করেছে। ইসরায়েলের স্ট্রং ইন্টেলিজেন্স, আপনি দেখেছেন খামেনিকে মারার ক্ষেত্রে তারা কি ধরনের টেকনোলজি ব্যবহার করেছে। তাদের ক্যাপিটালের মধ্যে যে সিসি ক্যামেরাগুলো ছিল, সেই সিসি ক্যামেরাগুলো হ্যাক করে সেই সিসি ক্যামেরাগুলো ইসরায়েল বসে বসে দেখছে যে কোথায় খামেনি বসে আছে, কোথায় তারা মিটিং করছে, এবং এক্স্যাক্টলি সেই জায়গায় তারা আক্রমণ করে মেরে ফেলেছে। সুতরাং তাদের এত ইন্টেলিজেন্স শক্তির বিরুদ্ধে ইরান কি দাঁড়াতে পারবে? অবশ্যই পারবে না। তবে আপনি যদি আমার ওপিনিয়ন চান যে এই যুদ্ধ কতদিন চলতে পারে, আমি বলতে পারি যে এই যুদ্ধ হয়তো 6 মাস, সর্বোচ্চ 1 বছর এটা চলতে পারে। এরপরে আবার ইরানে হয়তো নতুন মধ্যপন্থী কোনো রেজিম আসবে, হয়তো ইরানে নতুন সরকার আসবে, কিন্তু ইরানের পরিবর্তন হতেই হবে এবং ইরান পরিবর্তন হয়ে থাকবে। ওকে, একটি ছোট প্রশ্ন আপনাকে করি। আমরা কি এই অর্থনীতির উপরে প্রচন্ড চাপ আসছে, বিশ্বব্যাপী কি একটু মন্দা আসতে যাচ্ছে কিনা বলে আপনি মনে করেন? হ্যাঁ, একটা মন্দার তো আমরা ভাবসাব দেখতে পাচ্ছি। তবে একটা ভালো দিক হচ্ছে আমেরিকা কিন্তু মন্দা সামলে নিতে পারে, কারণ যখন ডলার এত বেশি পাওয়ারফুল ওয়ার্ল্ডের মধ্যে, এখনো ডলার সবচেয়ে টপ ডমিনেন্ট হচ্ছে কারেন্সি ওয়ার্ল্ডের মধ্যে। এবং একটা ছোট্ট $1 কাগজ বা একটা $100 কাগজের পাওয়ার আপনি দেখেছেন, এই পাওয়ারটা যতদিন থাকবে আমেরিকা ততদিন সামলে নিতে পারবে। দেখেন আমেরিকার প্রায় 300-র মতো বেস পৃথিবীতে আছে, আমরা সারা পৃথিবীতে পুলিশি করছি, নজরদারি করছি আমাদের ডলারকে কিন্তু সার্ভাইভ করার জন্য। একটা ক্রেডিট কার্ডও যদি আপনি বাংলাদেশে কোথাও সোয়াইপ করেন, সেখান থেকেও কিন্তু প্রফিট আমাদের কাছে আছে। সুতরাং আমেরিকার ডলার যতদিন পাওয়ারফুল, ততদিন এই ধরনের যুদ্ধকে আমেরিকা সামাল দেওয়ার মতো ক্ষমতা, সক্ষমতা এই মুহূর্তে আমেরিকার আছে। কিছু সময়ের জন্য আমাদের সাফার করতে হবে, আমরা অতীতে সাফার করেছি, আমরা দেখেছি যে 2008-9 সালেও আমরা সাফার করেছি, আমরা আরেক যুদ্ধ সাফার করেছি, বাট এটাকে আবার রিভাইভ করার মতো সামর্থ্য বা শক্তি আমেরিকার যথেষ্ট এই মুহূর্তে। সাফারটা তো আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো লোকজন করেন না, বা তার বন্ধু বান্ধবরা করেন না, কারণ তারা বিলিয়নিয়ার্স। দে ডোন্ট কেয়ার, এন্ড দে কেয়ার, দে ডোন্ট হ্যাভ টু কেয়ার। এটি আমরা আগে থেকে, সাধারণ মানুষ, আমি আপনি যারা আছেন, আমরা সাফার করি। আমাকে গাড়ি নিয়ে যেতে হয় গ্যাস ক্রয় করার জন্য, আমাকে যেতে হয় গ্রোসারি করার জন্য, এবং আমাদের উপরেই এইটা আই নো আপনি যেটা বলছেন ফিয়েট কারেন্সি, বাট আপনি আবারও বলছেন এটা বিশ্ববাজারের রিজার্ভ কারেন্সি, কাজে আমেরিকা সামলিয়ে নিবে। কিন্তু সাধারণ মানুষ যে কষ্টটা করবে, এই যে আজকে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, এটাতে তো ট্রাম্প সাহেবের কিছু যায় আসে না। উনার তো টয়লেট হচ্ছে গোল্ডের তৈরি। প্যান্ডামিকের সময় যখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়লাম, তখন আমরা কি করছি? আমরা ডলার কিন্তু প্রিন্ট করেছি এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু আমরা চেক পৌঁছে দিই। হ্যাঁ, আবারও হবে তো সেটা। আমরা ডলার প্রিন্ট করব, আমরা সবাইকে পাঠিয়ে দেব। স্টিমুলাস ইজ কামিং, আই ক্যান গ্যারান্টি ইউ স্টিমুলাস ইজ কামিং। কারণ জব যেভাবে কমছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, যুদ্ধ বাড়ছে, ভয়াবহতা বাড়ছে, আই ক্যান গ্যারান্টি স্টিমুলাস কামিং। মানে কি, আপনার ন্যাশনাল ডেট বাড়বে, বাট ইউ ডোন্ট কেয়ার লেস বিকজ ইউ প্রিন্ট মানি। তাতে আরো কি হবে, আরো লোন বাড়বে, তা সো হোয়াট, ইন্টারেস্ট বাড়বে। এবং আরেকটা কিছু বলতে, আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেই বসেছেন, ডলার যদি ইনফ্লেটেড হয়, ডলারের মূল্য যদি কমে যায়, হ্যাঁ, তাতে এক্সপোর্ট খরচ কমে। রাইট, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আমেরিকার অভ্যন্তরীণ দিকে একটু নজর দিব, হাসান ফেরদৌস। খুব সারপ্রাইজিং, গতকালকে একটি ঘটনা ঘটলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হি ফায়ার্ড হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি Kristi Noem. Good-looking woman, which Donald Trump loves. I know he's smiling, smirking, but it's fact. It's a truth. Who doesn't? Who doesn't? Yeah, I was going to say no, but I cannot bravely say it. Yeah, who doesn't? That's fine. But it's surprisingly noticeable from Levitt to Noem. Every single woman, they can go into a Palm Beach show for, world the beauty contest and stuff like that. Besides that point, Kristi Noem has been fired. Kristi Noem হচ্ছে সেই মহিলা যিনি হচ্ছেন
সিকিউরিটি সেক্রেটারি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ডিএইচএস এর, এবং উনি ওই যে ভেস্ট গায়ে দিয়ে হোমল্যান্ড ডিএইচএস এর সাথে বিভিন্ন জায়গায় যখন যাওয়া হচ্ছিল, ধরা হচ্ছিল লোকজনকে, ভাবটা এমন হচ্ছে যে তারা কার্টেল ধরতে যাচ্ছেন, কিন্তু আমরা আদতে জানি যাদেরকে ধরতে গেছেন সাধারণ মানুষ, যারা খেটে খেটে খাওয়া মানুষ, নট ইভেন ক্রিমিনাল, তাদেরকে এমন সিনারিতে ধরা হচ্ছে যেটা মর্মান্তিক মর্মান্তিক। এই হচ্ছে ক্রিস্টি নম। বাই দ্য ওয়ে, ভেস্ট যখন উনি পরে যাচ্ছেন, সুন্দর হ্যাট দিয়ে, ফুল মেকআপ, শি হ্যাড এ রোলেক্স ইন হার হ্যান্ড, আই এম নট শিওর ইফ ইউ নোটিসড, ওকে? কিন্তু ট্রাম্প তাকে ফায়ার করে দিলেন কেন? এটি 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 একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টেক্সাস নিয়ে। জেমস থলোরিকো, উনি জয়ী হয়েছেন টেক্সাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে জাসমিন ক্রকেটকে হারিয়ে। আই হেট জাসমিন ক্রকেট, শি ইজ অ্যান ইডিয়েট, ইউনো। কিন্তু ট্রাম্প কেন সেখানে হি ইজ ফ্রিকিং আউট ওভার জেমস থলোরিকো? কারণটি কি? এর দুটি প্রশ্ন থাকলো আপনার কাছে। অন ক্রিস্টি নোম, হাবিব ভাই, ক্রিস্টি নোম ফায়ার হওয়ার অপেক্ষায় ছিল এবং ডোনাল্ড ট্রাম্প সুযোগ খুঁজছিলেন কি করে ক্রিস্টি নোমকে ফায়ার করা যায়। তার কারণটা হচ্ছে যে দুটো কারণ। আপনি দেখেছেন ডিএইচএস এর সাম্প্রতিক ইমিগ্রেশন বিরোধী অপারেশনের ফলে ডোনাল্ড ট্রাম্প কি পরিমাণ বিপদে পড়েছেন, অভ্যন্তরীণ বিপদে পড়েছেন। তার জনপ্রিয়তা কিভাবে ধস নেমেছে, স্পেশালি অ্যামাং হিসপ্যানিক্স। মিনিয়াপলিসে পরপর দুজন সাদা মানুষ মারা গেছে এবং এদেরকে ক্রিস্টিনো বলেছিলেন ডোমেস্টিক টেররিস্ট। কেমন? তারা সাধারণ আমেরিকান আমেরিকান নাগরিক। সে নাগরিককে তার প্রতিবাদ করার অধিকার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো এবং এর ফলে রাজনৈতিকভাবে বিপদে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। এরপরে তিনি কি করলেন? বেসিক্যালি এই অপারেশনটা তিনি বন্ধ করে দিলেন, বাধ্য হয়ে, চাপের মুখে পড়ে। দেশ জুড়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে। আপনি দেখেছেন, আমরা এর আগে বারবার বলেছি, ট্রাম্প সাহেবের ক্ষমতা আসার প্রধান দুটো কারণ, একটা হচ্ছে অর্থনীতি আর 2 নম্বর ইমিগ্রেশন। প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ থেকে অবৈধ ইমিগ্রেন্ট বন্ধ করতে পেরেছেন, সাকসেস তার। সেই সাকসেসের মুখে আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরে অবৈধ ইমিগ্রেন্ট তারাও এই অভিযানের নামে যেভাবে বৈধ আমেরিকান নাগরিকদের উপরে আক্রমণ হচ্ছে, তা কিন্তু অত্যন্ত আনপপুলার একটা ঘটনা ঘটে যাচ্ছিল। মধ্যবর্তী নির্বাচনে, 7 মাস পরে নির্বাচন, এই ঘটনার প্রভাব পড়বেই। ফলে ট্রাম্প সাহেবকে একটা কিছু করতেই হতো ক্রিস্টি নোমকে ছড়িয়ে দেওয়ার জন্য। এটা একটা কারণ। আর সেকেন্ড বড় কারণ তা হচ্ছে যে ক্রিস্টি নোম নিজের নামে নিজেকে ব্যবহার করে $220 মিলিয়ন একটা পিক আপন ক্যাম্পেইন করেছিলেন। আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় তিনি সম্পূর্ণ হলিউড স্টাইলে তিনি নায়কোচিত, নায়িকাচিত বলা উচিত আমার, অভিনয় করে দেখাচ্ছেন যে কিভাবে তিনি আমেরিকাকে জয় করছেন। ট্রাম্প সাহেব কিন্তু এক ঘর মে দো পীর চাইবেন না। এক ঘর মে দো পীর আসবে, কি বলে, ঘোড়া গাড়িতে আমি চড়বো, তুমি চড়বে না। এই যে ক্যাম্পেইনটা নোম নিয়েছিলেন তা ছিল সম্পূর্ণ অবৈধ। দুদিন আগে ক্যাপিটাল হিলে ওপেন হিয়ারিং এ, সেনেট হিয়ারিং এ জিজ্ঞেস করা হয়েছিল নোমকে, যে তুমি যে ক্যাম্পেইন করলে $220 মিলিয়ন, এটাকে ট্রাম্প অ্যাপ্রুভ করেছিল? উনি বলে হ্যাঁ করেছিল, আমরা সব নিয়ম মেনে চলেছি। ট্রাম্প কিন্তু করেননি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ট্রাম্প রয়টার্সকে জানালেন, টেলিভিশন কর্তৃপক্ষকে জানালেন, আমি জানতামই না। তার মানে ট্রাম্পের সাথে নোমের একটা ব্যক্তিগত দূরত্ব তৈরি হয়ে গেছে। থার্ড একটা বড় কারণ, নোম তার সেকেন্ড ইন কমান্ড কোরি লেওয়ানডস্কি, খুব নাম করা, রোমান্টিক ভাবে জড়িত, তার সঙ্গে শুধু রোমান্টিক না, যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যে $1 বিলিয়ন জাহাজ মানে বিমান তিনি বানিয়েছেন রিপোর্ট করবেন বলে, সেখানে মাত্র 14টা আসন আছে, মাত্র 14টা আসন আছে, আর আছে কি একটা বেডরুম। তাকে হিয়ারিং এ প্রশ্ন করা হয়েছে, সরাসরি প্রশ্ন করা হয়েছে, তোমার সাথে কি কোরি লেওয়ানডস্কির যৌন সম্পর্ক আছে? ক্যান ইউ বিলিভ ইট? ওপেন হিয়ারিং এ প্রশ্ন করা হচ্ছে সেক্রেটারিকে, তোমার সাথে কি? on the Senate hearing. এই ঘটনার পরে তার পক্ষে টিকে থাকা পসিবল ছিল না। এখন ট্রাম্প এটা করলেন, আমি যেটা আগে বললাম, 1 নম্বর তার ইগোতে লেগেছে,
তাকে তাকে অতিক্রম করে কৃষ্ণ হতে চেয়েছেন মহান ত্রাতা সেভিয়ার আমেরিকা। এক। আর 2 নম্বর, এই ক্যাম্পেইন ট্রাম্পকে হেল্প করেনি, হার্ট করেছে। ফলে উপায়টা তার কি? Yeah. বাঁচার পথটা কি? তা হচ্ছে যে নোমকে সরিয়ে দেওয়া। রাইট। তাহলে তিনি বলবেন যে আমি have taken measures, হ্যাঁ। ব্যবস্থা আমি গ্রহণ করেছি। হ্যাঁ। তিনি ব্যবস্থা গ্রহণ She was করলেন। corrupt. She was corrupt, and I took care of it. হ্যাঁ, এক্স্যাক্টলি, Okay. Now, সেই কারণে ঘটেছে। going back to Texas. আচ্ছা, টেক্সাস খুব ইন্টারেস্টিং। টেক্সাসের এত গুরুত্বপূর্ণ কেন? টেক্সাসটা কিন্তু 1980 থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে রেড হয়ে উঠছে, অর্থাৎ রিপাবলিকান নিয়ন্ত্রিত একটা রাজ্য হয়ে উঠছে। টেক্সাসে ট্রাম্প সাহেব 16-তে, 20-তে, 24-এ পরপরই দেখেছি আমরা তার সমর্থন বাড়ছে। তিনি জেতেননি 20-তে, কিন্তু তার সাপোর্ট কিন্তু সিগনিফিকেন্টলি গেইন করেছে। এবং কার মধ্যে? স্পেশালি অ্যামং হিসপ্যানিক্স। আপনারা সবাই জানেন টেক্সাস বর্ডার স্টেট, এবং টেক্সাসে একটা বড় ফ্যাক্টর কিন্তু হিসপ্যানিক প্রেজেন্সটা। ইমিগ্রেশন ক্র্যাকডাউনের ফলে হিসপ্যানিকদের মধ্যে আমরা দেখেছি সমর্থন ক্রমান্বয়ে কমে আসছে। ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি, ভোটিং প্যাটার্ন থেকে দেখতে পাচ্ছি আমরা যে কোনো কোনো ক্ষেত্রে অলমোস্ট 60% সুইং হয়েছে। টেক্সাসে হিসপ্যানিকদের মধ্যে সমর্থন ট্রাম্পের পক্ষ থেকে সুইচ করে ডেমোক্রেটদের পক্ষে অলমোস্ট 60% সুইচ করেছে। একটা বড় একটা সুইং। আপনারা এও জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই টেক্সাসের হিসপ্যানিকদের কথা বিশ্বাস করে টেক্সাসের নতুন ম্যাপ তৈরি করেছেন, নির্বাচনী ম্যাপ। Right. 5টা অতিরিক্ত আসন তিনি সংগ্রহ করতে সমর্থ হয়েছেন ওই বিশ্বাস থেকে যে টেক্সাসের এই হিসপ্যানিকরা তাকে ভোট দেবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি কার্য তা নয়, কিন্তু হিসপ্যানিকরা আর ট্রাম্পের পক্ষে থাকছেন না। এইটা ছিল একটা টেস্ট কেস। টেক্সাসে যে প্রাইমারি হয়ে গেল, সেই প্রাইমারিতে দেখাচ্ছিল যে ট্রাম্পের এই বিশ্বাস যে হিসপ্যানিকরা তার পক্ষে থাকবে, থাকে কি না। দুটো বড় বড় ঘটনা ঘটেছে ডেমোক্রেটিক প্রাইমারিতে। আপনি বলেছেন জেমস অ্যালারিকো একজন মধ্যপন্থী, প্রোগ্রেসিভ মধ্যপন্থী, কিন্তু বাইবেল পন্থী, Yeah. খুব স্ট্রং খ্রিস্টান Yeah. বিলিফে তিনি বিশ্বাস করেন। এই মেসেজটা তিনি স্প্রেড করেছেন, এবং তার মেসেজটা কি ছিল? ইনক্লুসিভনেস। অন্যদিকে জ্যাসমিন ক্রকেট, যাকে আপনি ইডিয়েট বললেন, সে একজন অতিমাত্রায় উগ্র বলতে পারি আমরা, অতি বাম বলতে পারি আমরা, এক্সট্রিম র্যাডিক্যাল বলতে পারি আমরা, Extreme radical. যিনি ওপেনলি একটা যুদ্ধ ঘোষণা করে বসে আছেন নির্বাচনের এই প্রাইমারিতে। Yeah. তিনি খোলামেলা ভাবে একজন র্যাডিক্যাল। এবং রিপাবলিকানরা কিন্তু চাইছিল জ্যাসমিন ক্রকেট জেতেন। Yeah. জ্যাসমিন ক্রকেট জিতলে কিন্তু তাদের সুবিধা হতো। সুবিধা হতো। জিতলেন কে? জেমস অ্যালারিকো, যিনি Yeah. একজন মধ্যপন্থী, এবং যাকে এই নির্বাচনে বিপুল পরিমাণ প্রবাবলি রিপাবলিকান পন্থী, ট্রাম্প পন্থী ডেমোক্রেটরা তাকে ভোট দিয়েছে। Yes. অ্যাজ এ রেজাল্ট, কোয়াইট লাইকলি নভেম্বরের নির্বাচনে, মিড টার্ম নির্বাচনে, জেমস কর্নাইন, যিনি জি। যার রিপাবলিকান যিনি সেনেটর নির্বাচন দাঁড়াচ্ছেন চতুর্থবারের জন্য দাঁড়াচ্ছেন, তিনি হয়তোবা অ্যালারিকোর হাতে পরাস্ত হবে। সে কারণে এই উদ্বেগটা, সে কারণে এই প্যানিকটা ডোনাল্ড ট্রাম্প সাহেবের। And we will see. We will see. আমরা আজকে we have to leave it at this. কারণ সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আব্দুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসান ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আপনারা শেষ অংশটি শুনছিলেন যে টেক্সাসের যে প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প, রাইট? এটি একটি বড় ব্যাপার। এটির সাথে আমি এখন যে কথাটি তুলে ধরবো সেটিও অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান আক্রমণ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল গত শনিবার সকাল 10টার দিকে, রমজানের প্রথম দিন, এবং ইসরায়েলের ফুটপ্রিন্ট অনুসারে দ্যাটস দ্য বেস্ট টাইম টু অ্যাটাক, কারণ ওই সময় সর্বোচ্চভাবে সাধারণ মানুষকে খুন করা, হত্যা করা সম্ভব। দিস ইজ এ ফুটপ্রিন্ট, ব্লুপ্রিন্ট অফ ইসরায়েল। কারণ সেই দিনই ইরানের একটি এলিমেন্টারি স্কুলে আক্রমণ করা হয়, বাচ্চাদের, মেয়েদের স্কুলে, যার সবারই বয়স ছিল 5 থেকে 11 বছর। 108 জন সাথে সাথে মারা গেছেন। দ্যাটস ইসরায়েলি ওয়ার্ক, অ্যান্ড আমেরিকা ইজ হেল্পিং ইট। আমরা আমেরিকাকে সেই কাজটি করতে দেখেছি, এই একই কাজ করতে দেখেছি ইন কোরিয়ান ওয়ার অ্যান্ড ভিয়েতনাম ওয়ার। একই কাজ করতে দেখেছি। গাজাতে আমরা সেই সেম জিনিসই দেখলাম। ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি, তাকে হত্যা করা হয়েছে
একেবারে যুদ্ধের প্রথম দিনই। এটা সত্যি সত্যি অবিশ্বাস্য। আমেরিকার লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, লক্ষ্য কোনো নেশন বিল্ডিংও নয়, দেশ পুনর্গঠন। আসল লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যকে ধারাবাহিক এবং পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে রাখা। বহু বছর ধরে যেমনটি করা হয়েছে, ঠিক তেমনটি যে কোনো নেতা উঠে আসবেন, আরব নেতা, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একটি সমৃদ্ধ স্থিতিশীল দেশকে ধীরে ধীরে অস্থিতিশীল ও দরিদ্র দেশে পরিণত করা হয়, যেমনটি আমরা দেখেছি লিবিয়া ও ইরাকের ক্ষেত্রে। যে কোনো আরব মুসলিম দেশ যদি স্থিতিশীল ও সমৃদ্ধ হতে শুরু করে, ইসরায়েল সেটিকে মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতা এবং একচেটিয়া প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দেখে। এমনকি শুধু প্রতিরোধ নয়, হুমকি হিসাবে বিবেচনা করে, হুমকি। তাই ইসরায়েল আমেরিকাকে দিয়ে তাদের নোংরা কাজ করায়। এনি ওয়ার আপনারা দেখছেন যেটা ইসরায়েল লড়ছে, সেটা ইসরায়েল লড়ছে না, সেটা আমেরিকা লড়ছে। আপনারা শুনলেন যে ইসরায়েল সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে দেখছেন কিভাবে কি করা যায়। সবাই বলে মাসাদ খুব শক্তিশালী। নো, তারা আমেরিকার সিআইএ এর ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকেন সম্পূর্ণভাবে। সো ইসরায়েল আমেরিকাকে দিয়ে তাদের নোংরা কাজ করায়। ইতিহাস তার সাক্ষী। Jews are known for this. And I don't want to say every Jew. I want to say Zionist Jews. এবং নেতানিয়াহু এবং ইসরায়েলের স্বার্থ হচ্ছে পুরো অঞ্চলকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে আমেরিকাকে ব্যবহার করা। এই ইরানের সর্বোচ্চ নেতা আলী খমেনি তার পূর্বপুরুষদের সাথে শান্তিতে বিশ্রাম নেন। এটি আমরা দোয়া করতে পারি, সর্বোচ্চ নেতা, ইরানের সর্বোচ্চ নেতা আলী খমেনি তার পূর্বপুরুষদের সাথে শান্তিতে বিশ্রাম নিন। আর আমাদের এই দুর্নীতিগ্রস্ত আমেরিকার কথা বলছি, ও আপোষকামী সরকার, কম্প্রোমাইজ গভর্নমেন্ট, ক্ষমতা থেকে একে সরাতে হলে আমাদেরকে সত্যি করতে হবে তা ভোটের মাধ্যমে। দ্য মিড টার্ম ইলেকশন ইজ কামিং, গেট রেডি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।